দ্য আনটেমের গত পর্বে আমরা দেখেছিলাম সোয়ানোকে বা আটকা পড়ে গিয়েছিল লানজান এবং ওই ওশিয়ান। তো লানজান রাত্রেবেলা ঘুমিয়ে যখন ওর পরে ঘুম ভাঙে তখনও দেখে ওর মাথার হেডব্যান্ডটা ঠিকই আছে। তখন ওই ওশিয়ান ওর দিকে তাকিয়ে বলে যে তুমি তো হেডব্যান্ডকে অনেক বেশি গুরুত্ব দাও, তার জন্যই আমি তোমার মাথায় বেঁধে দিয়েছি, শুধু তোমার জন্য। তারপরে ও লানজানকে বলে আমি পন্ডে নেমে দেখেছি ওখানে যাওয়ার কোনো পথ আছে কিনা। এরপরে ওরা নিজেরাই ঠিক করতে লাগে যে কিভাবে ওই সোয়ানুটাকে মেরে ফেলা যায়। আসলে ওই ক্রিয়েচারটার নাম সোয়ানু, যেটা লানজান বলে তোমার মনে আছে ওই যখন আমরা লিয়ানির সঙ্গে দেখা করতে ওই কেবের ভিতরে ছিলাম, তখন ল্যানি আমাদেরকে বলেছিল যে এখান থেকে অনেক বছর আগে সুজংখায় যখন ইন আয়রন দিয়ে মানুষের আত্মা শুষে নিত, তখন সে একটা স্লাটার সোয়ানুকেও কাজে লাগাতো, তাকে দিয়েই মানুষকে কন্ট্রোল করাতো। আমার মনে হয় এটা সেই সোয়ানু, যেটা কচ্ছপ এবং সাপের মিশ্রণে তৈরি। ওরা এই সোয়ানুটাকে মারার জন্য নিজেদের শেষ অবধি লড়াই করবে, তাই তো ওরা এখন তীর ধনুক যা কিছু পড়েছিল সেগুলো কালেক্ট করতে লাগে ওই সোয়ানুটাকে মারার জন্য। লানজান সোয়ানুটাকে মারার জন্য একটা কিলার স্ট্রিং তৈরি করতে লাগে, যে কিলার স্ট্রিং এর কাজ হলো বোনস এবং মিটকে কেটে দেওয়া। ও যখন কিলার স্ট্রিংটি তৈরি করছিল ঠিক তখনই ওকে ওই ওশিয়ান বলে যে আমি পন্ডের ভিতরে গিয়ে দেখতে চাই যে ওই শেলের ভিতরে আসলেই ওকে দুর্বল করার মতো কোনো কিছু আছে কিনা, সোয়ানুটাকে দুর্বল করার জন্য কোনো কিছু পেলেই হয়। তারপরে ওরা ঠিক করে ওরা মাইন্ডের মাধ্যমে একে অন্যের সঙ্গে কথা বলবে, এজন্য ওরা একে অন্যের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে দিচ্ছিল। এরপরে সোয়ানু কেবের ভিতরে চলে আসে ওই ওশিয়ান, এর ভিতরে এসেও বলে এটা তো ভয়ানক, এর ভিতরে সোয়ানু শুধু মানুষকে মেরেই ফেলেনি বরং তাদের স্পিরিচুয়াল পাওয়ারও নিয়ে নিয়েছে। ওর এই কথাগুলো বাইরে থেকেই লানজান শুনতে পাচ্ছিল। লানজান বলে ঠিক ইন আয়রনের মতো, ইন আয়রনের যেমন ক্ষমতা ছিল ওই সোয়ানুটার ক্ষমতাও সেরকম। ওই ওশিয়ান ওর ভিতরে একটা তলোয়ার দেখতে পায়, ও তলোয়ারটা টাচ করার সাথে সাথেই ওর সাথে কিছু একটা ঘটতে লাগে। ও অনেক মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। ঠিক তখনই সোয়ানুটা ওর ভিতরে চলে আসে। সোয়ানুকে ও ওই তলোয়ারটা দিয়ে যখন আঘাত করে তখন সোয়ানুটা ওকে নিয়ে বাহিরে বের হয়ে আসে। এবার ও যখন বাহিরে বের হয় তখন ও লানজানকে ডাক দেয়। লানজান এটা দেখে ওর কিলার স্ট্রিং দিয়ে সোয়ানুটাকে বেঁধে ফেলে। লানজান ওর সাধ্যমতো কিলার স্ট্রিং দিয়ে ওই সোয়ানুটাকে বাঁধার চেষ্টা করছিল, আর এটা করতে গিয়ে ওর হাত কেটেও যাচ্ছিল, কিন্তু ওরা কোনোভাবেই ওই সোয়ানুটাকে ঠিক মতো কিল করতে পারে না। এদিকে ওই ওশিয়ানের খুবই পেইন হচ্ছিল, যেটা দেখে লানজান আবার কষ্ট পায়। ওই ওশিয়ানের হাত দিয়ে যখন রক্ত বের হয় তখনই ওখান থেকে একটা ব্ল্যাক স্মোক বের হতে লাগে, আর ওরও কেমন যেন পেইন হতে লাগে। কিছুক্ষণ পরেই আমরা দেখি ওই ওশিয়ানের এক্সপ্রেশন একদম চেঞ্জ হয়ে গিয়েছে, ওর সমস্ত হাত পা দিয়ে ব্ল্যাক স্মোক বের হচ্ছে। ও ওর হাতের পাওয়ার দিয়ে ওখানে পড়ে থাকা সমস্ত তীর ধনুকগুলো গেঁথে দেয় ওই সোয়ানুটার গলায়। এদিকে কিলার স্ট্রিংটি কেটে যায়, সোয়ানু এবং ওই ওশিয়ান দুজনেই পানিতে পড়ে যায়। লানজান ওই ওশিয়ানকে পানি থেকে উপরে তুলে আনে, আর তারপরে ওকে চেক করতে লাগে ও ঠিক আছে কিনা। দেখা যায় যে ওই ওশিয়ান অনেক ভয় পেয়েছিল। ও বলে লানজান সোয়ানুটা কি মরে গেছে? তখন লানজান বলে হ্যাঁ মরে গেছে। ও বলে আমি খুব ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি হয়তো তোমার সঙ্গে আর কখনো কথা বলতে পারবো না। লানজান আমি ভাবিওনি তুমি আমার জন্য নিজের জীবনের এত বড় একটা রিস্ক নিবে। তখন লানজান ওর কপালে হাত দিয়ে দেখে ওর তো ফেভার, তাই তো লানজান ওকে ওর শক্তি দিতে লাগে। ওকে যখন স্পিরিচুয়াল এনার্জি দিচ্ছিল তখন ওই ওশিয়ান ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে যখন ও জেগে ওঠে তখনও দেখে যে লানজান ওকে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে যাচ্ছে। তাই ও লানজানকে বলে লানজান এটা খুবই বোরিং, আমাকে একটা গান শোনাও না। তখন লানজানও ওর কথা শুনে এবার আর ওকে ইগনোর করতে পারে না, তাই তখন ওকে একটা গান শোনায়। লানজান যখন ওকে এই গানটা শোনাচ্ছিল তখন ওদের পুরাতন সমস্ত স্মৃতিগুলো দেখানো হয়, আর ও সব কিছু কল্পনা করতে লাগে। ওই ওশিয়ান ঘুমিয়ে ঘুমিয়েই এগুলো কল্পনা করছিল। ওর যখন ঘুম ভেঙে যায় তখন ও লানজানকে আস্ক করে লানজান এই গানটার নাম কি। লানজান বলে এই গানটার নাম অংশিয়ান। তখনও ওই ওশিয়ান অনেক বেশি ক্লান্ত ছিল। পরে সকালবেলা যখন ওর ঘুম ভাঙে ও দেখে যে ও বাহিরে এবং ও একটা গাছের নিচে ঘুমিয়ে আছে। ওর কাছে ওই তলোয়ারটাও ছিল। জিনজুসন ওকে বলে যে তুমি অনেক ভারী, তোমাকে বাইরে বের করে আনতে আমার লোকদের অনেক কষ্ট হয়েছে। তখন ওখানে জিয়াংচাং চলে আসে আর ওকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। ও জিয়াংচাংকে বলে লানজান কোথায় গিয়েছে। জিয়াংচাং বলে লানজান চলে গিয়েছে। এরপরে ও জিনজুসনকে গ্রিট করে আর ওকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে। এদিকে আমাদের ওয়েনচাওকে দেখানো হয়। ওয়েনচাও ওর লোকজনদের বলছিল ওই কেবের ভিতরে লানজান এবং ওই ওশিয়ানের লাশ পাওয়া গেছে কিনা। তখন ওয়েনজুলিও বলে যে ওরা সোয়ানুটাকে মেরেই পালিয়েছে।
এরপরে আমরা দেখতে পাই যে ও লোটাস কেভে ফিরে আসে। ওর দিদি সবসময় ওর অনেক খেয়াল রাখছিল। দিদির ভালোবাসায় ও একদম সুস্থ হয়ে উঠছিল। ঠিক তখনই ওখানে ম্যাডাম জিয়াং চলে আসে। ম্যাডাম জিয়াং তো একদমই পছন্দ করতো না ওই ওশিয়ানকে। ওই ওশিয়ানকে বলে, তো তোমাকে কে বলেছে ওয়েন ক্লানের বিপক্ষে যেতে? এখন যদি কিছু হয়ে যায়। এরপরে ওর বাবা মায়ের ঝগড়া শুরু হয়ে যায়। তাই তো জিয়াং বাইরে এসে মন খারাপ করে বসেছিল। তখন ওই ওশিয়ান ওকে এসে বলে যে আমরা দুই ভাই সবসময় একসঙ্গে থাকবো। যেমনটা আছে লানজান এবং ওর ভাই, ওদের থেকে আমাদের জুড়ি আরও বেশি বেটার হবে। কিন্তু আমি আর আবার কবে লানজানের দেখা পাবো? এরপরে আমরা আও ক্লানের একজন সর্দারকে দেখি। ওদের ক্লানে ওয়েন ক্লানরা হামলা করেছিল। ওই লোকটা কোনো রকমে বেঁচে গিয়ে এখানে সাহায্যের জন্য আসে। সব ক্লানেই নাকি ওরা হামলা করবে এটা বলে দিয়েছে। যেসব ছাত্ররা লেকচার শুনতে গিয়েছিল তারা পালিয়ে আসায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এখন জিয়াং সর্দার ভাবতে লাগে যে ওদের ক্লানেও হয়তো আক্রমণ করবে, তো ওদেরকে এখন বাঁচাতে পারে একমাত্র লানলিনের জিন ক্লান। আর তাই তো ওরা জিন ক্লানের উদ্দেশ্যে রওনা দিতে লাগে ইয়ানলিকে সঙ্গে নিয়ে। এদিকে আমরা ওয়েন রুহানকে দেখতে পাই। ওয়েন রুহান এখন জানতে চায় যে ওই ওশিয়ান এবং লানজান তারা সুয়ানুটাকে কী করেছে। তখন ওয়েনচাও বলে ওরা সুয়ানুটাকে মেরে দিয়েছে, তবে ওরা নাকি সুয়ানু কেবের ভিতরে একটা শোয়ার্ড পেয়েছিল। তখন ওয়েন রুহান বলে, কি? ওই শোয়ার্ডটা এখন কোথায়? তখন ওয়েনচাও বলে নিয়ে গেছে। ওয়েন রুহানের খুবই রাগ হয়ে যায় আর ও এখন ওয়েনচাওকে বলে, যেখান থেকেই পারো ওই শোয়ার্ডটা আমাকে এনে দাও, দরকার হয় সমস্ত পৃথিবী ধ্বংস করে দাও। এরপরে ওয়েনচাও এখন আক্রমণ করার জন্য এবার আসতে লাগে জিয়াং ক্লানের দিকে। তবে সে না এসে পাঠায় ওয়েনলিং চাওকে। ওয়েনলিং চাও এসে এখানে রাজত্ব করতে শুরু করে এবং আসনে বসে পড়ে। আর এখন ম্যাডাম জিয়াংকে বলে যে আপনার ছেলে ওই বুশিয়ান, তার জন্য আমাদের অনেক মাসুল দিতে হয়েছে। সে ওয়েন চাওয়ের উপর হামলা করেছিল, তার কাছে কোনো শোয়ার্ড ছিল না সেই অবস্থায়। আমি এখন চাই আপনি নিজেই ওই ওশিয়ানকে শাস্তি দিন, না হলে আমি বিশ্বাস করব যে সর্দার জিয়াং নাকি ওই ওশিয়ানের মাকে এটা বলেই থেমে যায়। ওই ওশিয়ান তো প্রচণ্ড রেগে যায় যে এই মেয়েটা বলছে কি, মানে এর উপরে সবার খুবই রাগ হচ্ছিল। বিশেষ করে ম্যাডাম জিয়াংয়ের তো অনেক রাগ হচ্ছিল। অনেকক্ষণ ধরে এসে বসে বসে এর কথা শুনছে, এর গাদ্দারি দেখছে। কিন্তু যখন ওই ওশিয়ান রেগে যায় তখন ওই ওশিয়ানের দিকে তাকিয়ে ম্যাডাম জিয়াং ওকে পার্পল লাইট দিয়ে আঘাত করে। আর ও যখন বারবার উঠে দাঁড়াতে যাচ্ছিল তখনও ম্যাডাম জিয়াং বারবার ওকে পার্পল লাইট দিয়ে আঘাত করেই যাচ্ছিল। জিয়াং ওর মাকে থামানোর চেষ্টা করে কিন্তু ওর মা থামছিল না। যখন ওর মা থেমে যায় তখন ওয়েনলিং চাও বলে, ব্যাস এটুকু শাস্তি এনাফ, আমি চাই ওর হাত কেটে ফেলা হোক, ওর ডান হাত কেটে আমাকে দেওয়া হোক। আর তখন ম্যাডাম জিয়াং বলে, তুমি জানো আমার পার্পল লাইটের জোর কতটুকু? এ 1 মাস বিছানা থেকে উঠতেই পারবে না। এবার ও তালি দিতে লাগে আর বলতে লাগে, কিন্তু আমি ওর রাইট হ্যান্ডটা চাই। ম্যাডাম জিয়াং তখন রুমের দরজা বন্ধ করে দেয় এবং ওয়েনলিং চাওকে এবার মারতে লাগে আর বলতে লাগে যে তুমি আমার রাজ্যে এসে আমার উপরে এই অধিকার ফলাচ্ছ আর আমার আপন জোরদের মারার কথা বলছো, তোমার সাহস হয় কি করে? এটা বলে ওকে মারতে লাগে এবং ওর লোকজন দিয়ে সমস্ত ওয়েন ক্লানের লোকজনদেরই মারতে লাগে। ঠিক তখনই ওখানে ওয়েন জুলিও চলে আসে। আর ওয়েন জুলিও যে ছিল অনেক সাহসী এবং নির্ভীক একজন সৈনিক। ম্যাডাম জিয়াংয়ের সঙ্গে এবার ওয়েন জুলিয়ার যুদ্ধ বেঁধে যায়। ওরা দুজন যখন ফাইট করছিল তখন ওয়েনলিং চাও একটা সিগন্যাল পাঠিয়ে দেয় ওয়েন ক্লানের কাছে যে ওরা এখানে বিপদে পড়েছে। এটা দেখার পরে ম্যাডাম জিয়াং জোর করে জিয়াং চাং এবং ওই ওশিয়ানকে একটা নৌকার ভিতরে নিয়ে আসে আর বলে, ওই ওশিয়ান, তোর জন্য এমনটা হয়েছে, তুই যদি ওয়েন ক্লানের বিপক্ষে না যেতিস তাহলে এমনটা হতো না। এরপরে ওদের দুজনকেই বেঁধে দেয় এবং পার্পল লাইট দিয়ে দেয় জিয়াং চ্যাংকে আর বলে এখান থেকে দূরে কোথাও চলে যেতে, সুরক্ষিত জায়গায় গেলে এই পার্পল লাইটটা খুলে যাবে এবং এদিকের ব্যাপারটা উনি নিজেই সামলাবে এটা বলে। কিন্তু জিয়াং মোটেও যেতে চায় না। তখন ম্যাডাম জিয়াং বলে ওই ওশিয়ানকে যে ও যেন জিয়াংচ্যাংয়ের খেয়াল রাখে। এরপরে নৌকাটা পুশ করে দেয় যাতে নৌকাটা চলতে লাগে। নৌকাটা চলে যখন যাচ্ছিল তখন ম্যাডাম নৌকাটাতে একটা তালিসমান দিয়ে দেয়। ওরা তো একদমই যেতে চাইছিল না মাকে রেখে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে জিয়াং সর্দার তার মেয়েকে নিয়ে ফিরে আসছে। ওরা বাবাকে ফিরে আসতে দেখে দুজনেই চিৎকার করে কাঁদতে লাগে। এবার ওদের বাবার নৌকা যখন এখানে আসে তখন ওরা বাবাকে সমস্তটা খুলে বলে যে কি হয়েছে। ওর বাবা দেখে এটা তো ঘোর বিপদ। ঠিক তখনই ওর বাবা এবার ওদের 3 জনকেই বেঁধে দেয় আর 3 ভাই বোনকে বলে নিরাপদ কোথাও চলে যেতে। উনি এখন ওনার মায়ের কাছে যাবে, অর্থাৎ ম্যাডাম জিয়াংয়ের সঙ্গে গিয়ে যুদ্ধ করবে। আর ওরা যখন কাঁদছিল তখন সর্দার জিয়াং ওদের চোখের পানি মুছে দিয়ে বলে, তোমরা কেঁদো না, আমাদের আবারও দেখা হয়ে যাবে। আর ওই ওশিয়ানকে বলে দেয় ওর ভাই বোনের খেয়াল রাখতে। এটা বলেই ওদের নৌকাকে আবারও ঠেলে দেয় এবং সর্দার জিয়াং এবার লোটাস কেভে ফিরতে লাগে।
ওরা কোনোভাবেই তো এটা খুলতে পারছিল না, কিন্তু হঠাৎ করেই ওদের পার্পল লাইট খুলে যায়। তাই তো ওরা পুনরায় ওদের নৌকাটা আবার লোটাস কেভের দিকে ঘুরিয়ে নিতে লাগে আর নৌকাটাকে কিনারের দিকে নিয়ে আসতে লাগে, কিন্তু ততক্ষণে ওরা তো অনেক দূরেই চলে গিয়েছিল। এদিকে আমাদের জিয়াং ক্লান দেখানো হয়। এখানে দেখা যায় জিয়াং ক্লান এবং ওয়েন ক্লানের ভিতরে তুমুল ফাইট শুরু হয়ে গিয়েছিল। এখানে রীতিমতো যুদ্ধ হচ্ছিল এবং সবাই মরে গিয়েছিল। ম্যাডাম জিয়াং যখন একাই ফাইট করছিল তার ক্লানের বাকি লোকদেরকে বাঁচানোর জন্য, ঠিক তখনই ওখানে জিয়াং সর্দার চলে আসে। জিয়াং সর্দার যখন ফাইট করছিল তখন ওয়েন জুলিও জিয়াং সর্দারের পেছন থেকে স্টপ করে দেয়। জিয়াং সর্দার ওখানেই পড়ে যায়। এদিকে এরা দুই ভাই ফিরে এসেছিল। ওরা যখন এসে দেখে ওদের ক্লানের সবাই মরে গিয়েছে, কিন্তু ওরা কোথাও মা বাবাকে দেখতে পায় না। তাই তো একটা রোপটপের উপরে ওঠে ওরা দেখার জন্য। এবার যখন ওরা আস্তে আস্তে হল ঘরের দিকে তাকায়, ঠিক তখনই ওরা দেখতে পায় ম্যাডাম জিয়াং এবং সর্দার জিয়াংকে দুজনেই মরে পড়ে আছে এবং পাশাপাশি মরে পড়ে আছে। এটা দেখে ওদের দুজনেরই চোখ বড় বড় হয়ে যায় এবং ওরা এত কষ্ট পায় যে ওরা কোনো কথাই বলতে পারছিল না। এটা দেখে জিয়াং চ্যাং তো ভিতরে দৌড়ানোর জন্য আসতে লাগে, কিন্তু ওকে অন্যদিকে নিয়ে যেতে লাগে ওই বুশিয়ান। আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন ম্যাডাম জিয়াং ফাইট করছিল তখন উনি তো প্রায় হেরেই গিয়েছিলেন, কিন্তু তখন যখন সর্দার জিয়াং আসে আর সর্দার জিয়াংকে মারা হয়, তখন সর্দার জিয়াং শেষ পর্যন্ত ফাইট করতে লাগে। আর ম্যাডাম জিয়াং এটা দেখে খুবই কষ্ট পায়। উনি সবসময় হয়তো ওনার হাজব্যান্ডের সঙ্গে অনেক ঝগড়াঝাটি করতেন, কিন্তু সর্দার জিয়াংকে সে অনেক ভালোবাসতো। আর তাই তো নিজের বুকেই নিজে স্টপ করে দেয় আর ওখানেই দুজনেই মারা যায়। এদিকে আমরা ওয়েবশিয়ানকে দেখতে পাই। ও জিয়াং চ্যাংকে শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু ওয়েবশিয়ানের গলা টিপে ধরে জিয়াং চ্যাং বলে, তোর জন্য এমনটা হয়েছে, কেন তুই ওয়েন ক্লানের বিপক্ষে যেতে গেলি? এবং ও বারবার কান্নাকাটি করতে লাগে। এদিকে ওয়েন ক্লানের সদস্যরা এখানে তো একদম পুরো জলসা বানিয়ে ফেলেছিল। ওয়েনচাও বলে, এখানকার সমস্ত কিছু পরিবর্তন করে আমি এখানে সুপারভাইজারি অফিস বানাবো। অন্যদিকে ওই ওশিয়ান পরদিন সকালবেলা জিয়াংকে বলে, চলো দিদির কাছে যাই। ওদের দিদি ওদের জন্য অপেক্ষা করছিল একটা গাছের নিচে বসে। ওর দিদির চিন্তা হচ্ছিল দুই ভাই এখনো কেন ফিরছে না। পরে যখন দুই ভাই ফিরে আসে তখন ওই ওশিয়ানকে ওর দিদি জিজ্ঞেস করে, বাবা মার কি হয়েছে? তখন ওরা কেউ কিচ্ছু বলে না। ওর দিদি বুঝতে পারে যে ওদের বাবা মা আর বেঁচে নেই। ওর দিদি কাঁদতে লাগে। ওরা তিন ভাই বোন যখন এই জঙ্গলের ভিতরে ছিল, ঠিক তখনই আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যায়। দুর্যোগের ঘনঘটা যেন ওদের পিছন থেকে ছাড়ছেই না। একদিকে তো বাবা মাকে মেরে ফেলা হয়েছে, অন্যদিকে ওদেরকেও পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, না হলে ওদেরকেও হয়তো নিস্তার দেওয়া হবে না। ওই ওশিয়ান ওর ভাই বোনদেরকে নিয়ে একটা জায়গায় আসে। একটা ইনে এসে যখন ওরা থাকে তখন দেখা যায় যে ইয়ানলির অনেক জ্বর এসেছে। তাই তো ওই ওশিয়ান জিয়াং চ্যাংকে বলে দিদির দিকে খেয়াল রাখতে ও ঔষধ নিয়ে আসতে যাবে। যখনও বাইরে আসে তখনও ওয়েন ক্লানের সৈন্যদের দেখতে পায়, যারা জিয়াং চ্যাং এবং ওই ওশিয়ানকেই খুঁজছিল। ওই ওশিয়ান কোনোভাবে নিজেকে লুকিয়ে নেয়। এরপরে ও ওষুধ নিয়ে যখন ফিরে আসে ওর দিদির কাছে জিজ্ঞেস করে যে জিয়াং চ্যাং কোথায় গিয়েছে। ওর দিদিও শখ হয়ে যায়, ও কোথায় গিয়েছে তা তো ওর দিদিও জানে না। ওই ওশিয়ান সব জায়গায় খুঁজতে লাগে, সবার কাছে জিজ্ঞেস করেও জানতে পারে না জিয়াং চ্যাং কোথায় গিয়েছে। বুঝতে পারে যে ওয়েন ক্লানের সদস্যরাই ওর ভাইকে তুলে নিয়ে গিয়েছে। তাই তো ও দিদিকে বলে, যেভাবেই হোক আমি জিয়াং চ্যাংকে ফিরিয়ে আনবো। তুমি এখন তোমার নানু বাড়িতে চলে যাও আর জিয়াং চ্যাংয়ের জন্য চিন্তা করো না, আমি ওকে নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবো। এটা বলে ইয়ানলিকে রেখে যায় আর ও আবারও ওকে খুঁজতে বের হয়। সেদিনও আবার বৃষ্টি হচ্ছিল, যেন দুর্যোগের ঘনঘটা ওদের কপাল থেকে যাচ্ছেই না। ও এবার ইয়াংমিং চলে আসে। দূর থেকে ও লোটাস কেভটা দেখতে পায়। লুকিয়ে লুকিয়ে ও বাড়ির ভিতরে প্রবেশ করে এবং ও না জেনেই ওয়েননিংকে ধরে ফেলে। তারপরে যখন দেখে এটা ওয়েননিং, তখন ওয়েননিংকে বলে, তুইও তো এদের সঙ্গেই আছিস তাই না? তোদের ক্লানের জন্যই আবার বাবা মা মরেছে। আমার তো ভুল হয়েছে তোর মতো শয়তানকে বাঁচানো। তারপরে ওয়েননিং বলে, আমি কিছু জানি না ওয়েবুশিয়ান। আমি তো যখন এখানে এসেছি তখন দেখি অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। তবে জিয়াং চ্যাংকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি তোমাকে হেল্প করতে পারি, যদি তুমি চাও তবে জিয়াং চ্যাংকে আমি খুঁজে নিয়ে আসতে পারি। ওয়েবুশিয়ান তখন ওয়েননিংয়ের কথায় কিছুটা ভরসা পায় আর ওকে বলে যে ঠিক আছে। এরপরে ওয়েননিং যায় ভিতরে এবং ও মদে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যেটা এখন সন্ধ্যার সময়ে সবাই খাবে। কিন্তু সবাই যখন মদ খাচ্ছিল, একমাত্র ওয়েন জুলিও খাচ্ছিল না। তখন ওয়েনচা ওয়েন জুলিওকে বলে মদ খেতে। ওয়েন জুলিও যখন মদের গ্লাসটা উপরে নেয় তখনও বুঝতে পারে এতে ঘুমের ওষুধ মেশানো হয়েছে, কিন্তু ওর কর্তা ওকে হুকুম দিয়েছে, তাই তো ও জানা সত্ত্বেও কিছু বলে না, খেয়ে নেয়। আসলে ওয়েন জুলিও একটা ভালো মানুষ,
কিন্তু ওকে যেহেতু ওয়েন ক্লানে থাকতে হয়েছে তার জন্য ওকে সবার হুকুম তামিল করতে হচ্ছে। এদিকে ওই ওশিয়ান বসেছিল ওয়েননিং কখন ফিরে আসে জিয়াংচ্যাংকে নিয়ে। কিছুক্ষণ পরে ওয়েননিং জিয়াংচ্যাংকে নিয়ে ফিরে আসে। ওর অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল। এখন ওয়েননিংকে ও বলে, আমি জানি না জিয়াংচ্যাংকে নিয়ে এখন কোথায় যাব, আমার যাওয়ার কোনো ঠিকানাও নেই। তখন ওই ওশিয়ানকে ওয়েননিং বলে, আমার দিদি আছে ইয়ালিংয়ে, চলো আমরা ইয়েলিংয়ে যাই, আমার দিদিও চিকিৎসা করবে। ওই ওশিয়ান তখন বলে, ঠিক আছে তাহলে আমরা সেটাই করব। এরপরে ওরা আসতে লাগে। এদিকে পরের দিন দেখা যায় যে সবাই ঘুমের ওষুধ খেয়ে তো অজ্ঞান হয়ে পড়েছিল। ওয়েনসা ওয়েন জুলিয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে। ওয়েন জুলিয়া বলে যে মদের গ্লাসে কেউ একজন ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এদিকে ওরা ইয়ানলির সঙ্গে দেখা করতে আবার ইয়ানলির নানা বাড়ির সামনে আসে। ওর নানির কাছ থেকে বিদায় নিয়ে ওরা যখন যাবে তখন ইয়ানলি যখন জিয়াংচ্যাংকে দেখে তখন তো ও অনেক কান্নাকাটি করতে লাগে, কারণ একটার পর একটার জন্য বিপদ ওদের উপর আসতেই আছে। এদিকে ওয়েন ক্লানের সব কিছু তছনছ করে ওরা ওয়েননিংকে খুঁজতে লাগে। ওয়েননিংও তো এদের সঙ্গে এখানে এসেছে। এবার ওরা যখন ভিতরে প্রবেশ করে তখন আবার ওই ওশিয়ান রেগে যায় ওয়েননিংয়ের উপর। ও ওয়েননিংকে বলে, এটা তো ওয়েন ক্লানের সুপারভাইজারি অফিস, তুই এখানে কেন আমাদের নিয়ে এসেছিস। ওয়েননিং বলে, আমি অন্য কিছু জানি না, কিন্তু এটা আমার দিদির অফিস, আমি ওটাই জানি। ঠিক তখনই দরজায় কারা যেন কড়া নাড়ে, আর এরা ছিল ওয়েন ক্লানেরই সৈনিক। তখন ওয়েনচিং জোরে জোরে বলে যে এখানে আমার ভাই অসুস্থ হয়ে এসেছে, এখানে কোনো রকমের কোনো সমস্যা নেই, তোমরা চলে যাও। তাই ওই সৈন্যরা আবারও চলে যায়। এবার ওয়েনচিংয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে ওই ওশিয়ান। ওয়েনচিং তখন দেখে যে জিয়াংচ্যাংয়ের অবস্থা খুবই খারাপ, আর ওই ওশিয়ান ওকে বলে যে জিয়াংচ্যাংয়ের কোনো রকমে একটু সেবা দিতে। এরপরে ওরা দুজন কথা বলে, আর জানা যায় যে জিয়াংচ্যাংয়ের অবস্থা খারাপ তো ছিল, কিন্তু ওর অবস্থা অত্যাধিক লেভেলের খারাপ যখন ওর পালস দেখা হয়। এখন খুব ভালোভাবে ওয়েনচিং বুঝতে পারে যে জিয়াংচ্যাংয়ের ভিতর থেকে গোল্ডেন কোর ক্রাশ করা হয়েছে। এটা কথায় কথায় পরদিন যখন জ্ঞান ফেরে জিয়াংচ্যাংয়ের তখন ওই ওশিয়ান ওকে বলে দেয়। এটা শুনে তো জিয়াংচ্যাং অনেক কাঁদতে লাগে, কারণ গোল্ডেন কোর হচ্ছে প্রত্যেকটা কাল্টিভেটারের স্বপ্ন। গোল্ডেন কোর যদি কেউ ক্রাশ করে ফেলে তাহলে ওরা আর শর্ট চালাতে পারে না, যে শর্ট ওরা স্পিরিচুয়াল এনার্জি দিয়ে চালায়। আর এখন যেহেতু ওর গোল্ডেন কোর নেই, ও একদম সাধারণ একটা মানুষ হয়ে গিয়েছে। এখন কিভাবে ওর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিবে ও সবসময় চাইতো ও একজন অনেক বড় কাল্টিভেটর হবে। ও একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। এদিকে ওয়েননিং যখন ওর দিদিকে জিজ্ঞেস করে যে জিয়াংচ্যাংয়ের কী অবস্থা, তখন ওর দিদি বলে যে ওর গোল্ডেন কোর ক্রাশ করা হয়েছে। তারপরে ও ওয়েননিংকে বলে, শোনো ওয়েননিং, একটা কথা মনে রাখবে, আমরা ওয়েন ক্লানের হলেও আমরা কিন্তু মানুষের জীবন বাঁচাই, তাদের জীবন কেড়ে নিই না। এরপরে আমরা দেখতে পাই ওই ওশিয়ান এক গাদা বই নিয়ে পড়েছে। ও আসলে দেখার চেষ্টা করছে গোল্ডেন কোর কিভাবে ফিরিয়ে আনতে হয়, কোনোভাবে যদি ফেরানোর কোনো উপায় পাওয়া যায়। তাই তো ওর রাত দিন ধরে বই পড়তে লাগে, কিন্তু গোল্ডেন কোর ফিরিয়ে আনার কোনো উপায় ওরা পায় না। ওয়েনচিংয়ের খুবই খারাপ লাগে ওই ওশিয়ানের জন্য। ওই ওশিয়ানকে বলে, খেয়ে নাও, না হলে এনার্জি পাবে না। এদিকে দিন দিন তো খারাপ অবস্থা হচ্ছিল আবার জিয়াংচ্যাংয়েরও। এদিকে ওই ওশিয়ান যখন ওর দিদির সামনে আসে আর নিজেকে দোষারোপ করতে লাগে, তখন ওর দিদি বলে, কেন ওশিয়ান তুমি নিজেকেই দোষারোপ করছো? তুমি কি আমার বাবা মাকে মেরেছো, নাকি জিয়াংচ্যাংয়ের গোল্ডেন কোর তুমি ক্রাশ করেছো? তাহলে কেন তুমি নিজেকে দোষারোপ করছো? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কাছে আর কেউ নেই, বাবা মা চলে গিয়েছে, জিয়াং অসুস্থ। এখন যদি তুমিও এমন করো তাহলে এই পুরো পৃথিবীতেই আমি একা পড়ে যাব। তাই প্লিজ নিজেকে দোষারোপ করো না। ওদের এই কথা শুনে জিয়াংচ্যাংয়ের চোখ দিয়েও পানি পড়তে লাগে, কারণ ও ঘুমিয়ে থাকলেও ওর জ্ঞান ছিল। ওদের এই কথা বাইরে থেকে ওয়েনচিংও শুনতে পায়। তাই ওয়েনচিং নিজেই রুমে আসে আর সমস্ত বইগুলো গুছিয়ে নিজেও পড়াশোনা শুরু করে দেয়, কোনোভাবে জিয়াংচ্যাংয়ের গোল্ডেন কোর ফিরিয়ে আনা যায় কিনা। এরপরে আমরা দেখতে পাই যে ইয়ানলি ওদের জন্য তো অনেক চিন্তা করছিল, আর অন্যদিকে ওই ওশিয়ান এবং ওয়েনচিং দুজনেই অনেক পড়াশোনা করছিল। পড়তে পড়তে ওই ওশিয়ান একটা বইয়ে দেখতে পায় যে গোল্ডেন কোর ট্রান্সফার করা যায়। এটা দেখে ও হ্যাপি হলেও কিছুক্ষণ পরেই ওর মুখটা মলিন হয়ে যায়। এবার ও ওয়েনচিংকে এটা বলে ওয়েনচিং শক হয়ে যায় আর বলে, এটা আমি কখনোই হতে দিব না। ওদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। ওয়েননিং বাইরে থেকে শুনে ভিতরে এসে বলে, কি হয়েছে? ওয়েনচিং তখন বারবার ওই ওশিয়ানকে বলছিল, দেখো ওশিয়ান, আমি এটা কখনোই করতে পারবো না, আমার পক্ষে এটা করা সম্ভব না। তুমি একবার নিজের কথা ভেবেছো তোমার কি হবে? আর যদি কোনো রকমের জিয়াংচ্যাং জানতে পারে তাহলে কি হবে? আর তাছাড়া এটা হওয়ার পসিবিলিটি যে 100% তা কিন্তু নয়, এমনটা কেউ কখনো করে না। আর এটা হওয়ার পসিবিলিটি 50-50। এটা শুনে
ওই ওশিয়ান বলে আমার জন্য 50 এনাফ, কিন্তু কোনো মতেই এতে সাই দিতে চায় না ওয়েনচিং। ওর অনেক খারাপ লাগছিল ওই ওশিয়ানের জন্য। তবে ওই ওশিয়ান তো নাছোড়বান্দা, এই পদ্ধতিতেই ও গোল্ডেন কোর আবার ফিরিয়ে এনে দিবে। এরপরে ওই ওশিয়ান একটা চিকেন ধরতে বাহিরে আসে। ও যখন চিকেনটা ধরে নিয়ে ভিতরে যাবে ঠিক তখনই ও কোথাও একটা আওয়াজ শুনতে পায়। আস্তে আস্তে ও দেখতে লাগে কোথা থেকে আওয়াজটা আসছে। ঠিক তখনই ও দেখতে পায় যে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় কেউ একজন পড়ে আছে। আরে এটা তো সংলাং। সংলাংয়ের এই অবস্থা কিভাবে হলো? আপনাদের নিশ্চয়ই সংলাংয়ের কথা মনে আছে, যার বন্ধু ছিল শিয়াংচেন। ওরা সুইয়াংয়ের বিরুদ্ধে লড়াই করছিল। তো সংলাংকে নিয়ে রুমে চলে আসে ওই ওশিয়ান। তখন ওয়েনচিং বলে সংলাংয়ের অবস্থা এখন ভালো, তবে ওর চোখ কিছুদিনের ভিতরেই ঠিক হয়ে যাবে। সংলাংয়ের কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল। সংলাং বলে আমার মাস্টারের বার্থডে সেলিব্রেট করার জন্য আমি স্নো হোয়াইট প্যাভিলিয়নে আসছিলাম। আমি এসে দেখি সেখানে একদম মর্মান্তিক অবস্থা। আমার মাস্টারকে টর্চার করা হয়েছে 10 দিন যাবৎ, আর এটা করেছে সুইয়াং। আমার মাস্টারকেও মেরে ফেলেছে সুইয়াং। আমি যখন ওখানে যাই সুইয়াং কোনো একটা ধোঁয়া দিয়ে আমার চোখ অন্ধ করে দেয়, আর ও এখান থেকে পালিয়ে যাওয়ার আগে বলে যায় তোমার বন্ধু শিয়াংচেনকে বলো যে এটা আমার পক্ষ থেকে ওর জন্য গিফট। এটা বলেই চলে যায়। এরপরে আমার একবার শিয়াংচেনের সঙ্গে দেখা হয়েছিল। শিয়াংচেনের সঙ্গে আমার কি কথা হয়েছিল আমার মনে নেই। তারপরে যখন আমার জ্ঞান ফেরে তখন তো আমি এখানে। এর ভিতরে আর কি হয়েছে আমি কিছুই জানি না। এটা শোনার পরে অনেক রাগ হতে লাগে ওই ওশিয়ানের সুইয়াংয়ের প্রতি। যাই হোক ওয়েনচিং বলে যে ওর চোখ কিছুদিনের ভিতরেই ভালো হয়ে যাবে ও যদি ওয়েল রেস্ট করে। এদিকে আমাদের দেখানো হয় জিয়াংচেনকে। জিয়াংচেনকে এসে ওই ওশিয়ান বলে তুমি দ্রুত খেয়ে নাও, আমি তোমাকে বলবো গোল্ডেন কোর কীভাবে ফিরিয়ে আনতে হয়। ও ওকে বলে যে আমার মাস্টার ছিল বাওসেন শেরিন, তো বাওসেন শেরিন কিন্তু মৃত মানুষকেও ঠিক করতে পারতো, আর তোমার গোল্ডেন কোরও সেই ফিরিয়ে আনতে পারবে। শুধু তোমাকে চোখ বাঁধা অবস্থায় পর্বতের উপরে যেতে হবে আর পরিচয় দিতে হবে যে তুমি ওই ওশিয়ান। তাহলে তুমি যদি আমার কথা মতো কাজ করো সবই সম্ভব হবে। এদিকে ওয়েনচিং যে এখনও এটা নিয়ে পড়াশোনা করছিল, ওর খুবই খারাপ লাগছিল ওই ওশিয়ানের জন্য, কিন্তু ওই ওশিয়ান নাছোড়বান্দা। আর ওই ওশিয়ান ওকে বলে যে তোমার ভাইয়ের যদি এমন হতো তুমিও ঠিক এমনটাই করতে, তবে এটা শুধু দেখতে হবে কেউ যাতে এই ব্যাপারে না জানতে পারে। এরপরে ও ভাবতে লাগে ওর দিদিকে কোনোভাবে সংলাংয়ের সঙ্গে ল্যানলিংয়ে পাঠিয়ে দিবে, যেখানে জিন পরিবারের বসবাস। ওর দিদি ওর জন্য লোটাস স্যুপ রান্না করে এনেছিল। ওর দিদি যখন ওকে লোটাস স্যুপ খাওয়াচ্ছিল তখন ও ওর দিদিকে বলে দিদি তোমার মনে আছে তুমি প্রথম কখন আমার জন্য লোটাস স্যুপ রান্না করেছিলে? তখন ওর দিদি বলে হ্যাঁ, যেদিন বাবা ওকে বাড়িতে নিয়ে এসেছিল, রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল ওই ওশিয়ানকে। সেদিন থেকেই ওই ওশিয়ানকে অনেক বেশি ভালোবাসতো ইয়ানলি। একদিন ওই ওশিয়ান কুকুরের ভয়ে জঙ্গলে এসে গাছের উপরে বসেছিল। ইয়ানলি ওকে সারা জঙ্গল খুঁজতে খুঁজতে এখানে এসে পায় এবং ওর জন্য অনেক চিন্তা করছিল জিয়াংচ্যাং নিজেও। ওরা 3 ভাই বোন জঙ্গল দিয়ে যাচ্ছিল। এসব কথা মনে পড়ে জিয়াংচ্যাংয়েরও অনেক কান্না আসে। ওদের দুইজনের অনেক বন্ধুত্ব হয়ে যায়। ইয়ানলি তখন ওদের দুইজনের জন্য লোটাস স্যুপ রান্না করে এনে দেয়। এরপরে ইয়ানলি ঘুমিয়ে পড়ে, কারণ ওই ওশিয়ান ওকে ঘুমের ওষুধ দিয়েছিল। এরপরে ল্যানলিংয়ে পাঠানোর জন্য সংলাংয়ের সঙ্গে দিয়ে দেয় ওর বোন ইয়ানলিকে, আর সংলাংকে বলে দেয় যেন সাবধানে ওর বোনকে পৌঁছে দেওয়া হয়। সংলাং ওদের চিন্তা করতে বারণ করে আর বলে আমি রাজকুমারীকে ঠিকমতো পৌঁছে দিব। এদিকে আমরা দেখতে পাই জিন ক্লানের লোকজনকে। জিন ক্লান, নি ক্লান এবং লান ক্লান, এরা 3 জন এক হয়ে এখন ওয়েন ক্লানের বিরুদ্ধে লড়াই করার জন্য নেমেছে। আর এখন এদিকে আমরা দেখতে পাই লানজানকে, যে নিজের পরিবারকেও রক্ষা করে ফেলেছিল। পরের দৃশ্যে দেখতে পাই পাহাড়ের উপর নিয়ে এসেছিল জিয়াংচ্যাংকে ওই ওশিয়ান। ওই ওশিয়ান ওকে বলে যে তোমাকে যা বলেছি মনে আছে তো? ভেবে রেখো যে এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। তুমি বাওসেন শেরিনের কাছে গিয়ে বলবে তুমি ওই ওশিয়ান। সে যা যা জানতে চাইবে তা তা বলবে। এরপরে ওর চোখে কালো কাপড় বেঁধে দেয় আর বলে এর বেশি আমি যেতে পারবো না। কিন্তু জিয়াংচ্যাং মনে রেখো এটাই কিন্তু তোমার শেষ সুযোগ, আর এই সুযোগ যদি তুমি হাতছাড়া করো তাহলে কিন্তু তুমি আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। এরপরে ও চলে যায়। এদিকে আমরা জিয়াংচ্যাংকে দেখি ও উপরে আসতে লাগে। তখন একজন মহিলা ওর দিকে সোয়ার্ড তুলে ধরে আর বলে তুমি কে? তখন ও বলে যে আমি ওই ওশিয়ান, এবং ওই মহিলার সামনে বসে পড়ে। ওই মহিলাটাই কি তবে বাওসেন শেরিন? যাই হোক, এখন ওই মহিলার সঙ্গে ও কথা বলতে লাগে। মহিলা ওর কাছে অনেকগুলো প্রশ্ন করে, যেমন ওই ওশিয়ানের বাবার নাম, মায়ের নাম, সব কিছু। ওর সমস্ত ঘটনা খুলে বলে। মহিলা ওর কাছে একটা কাপড় দেয় আর ওই কাপড় অনুসরণ করে ওর পিছু পিছু যেতে বলে। ওই ওশিয়ান জিয়াংচ্যাংয়ের জন্য ইয়ালিংয়ে অপেক্ষা করছিল, কিন্তু জিয়াংচ্যাং ফিরে আসে না। এরপরে ওই ওশিয়ান খাবার জন্য একটা রেস্টুরেন্টে ঢোকে। ঠিক তখনই ওখানে ওয়েন জুলিও চলে আসে আর ওকে মারপিট করতে লাগে, কিন্তু ওয়েন জুলিয়ার একটু মারে ও অনেক আঘাত পেয়েছিল।
এরপরে ওখানে ওয়েনচাও আসে আর ওর উপরে আরও মারধর করতে লাগে আর জিজ্ঞেস করে জিয়াং চ্যাং কোথায়। এদিকে জিয়াং চ্যাং একটা দুঃস্বপ্ন দেখছিল যে ওয়েন জুলিও ওর গোল্ডেন কোর ক্রাশ করছে। যখন ও এই স্বপ্নটা দেখে তারপরেই ওর ঘুম ভেঙে যায়। ও নিজেকে আবিষ্কার করে ও পাহাড়ের উপরে। তারপরে ওর গোল্ডেন কোর ফিরে এসেছে কিনা এটাও চেক করতে লাগে। ও দেখতে পায় যে ওর গোল্ডেন কোর ঠিক হয়ে গিয়েছে। এতে ও অনেক হ্যাপি হয়ে যায়। ও পাহাড়ের চারিদিকে কাউকে না দেখতে পেয়ে ওখানেই গ্রিট করে চলে যায় নিজের পথেই। আর ও এখন ওই ওশিয়ানের সঙ্গে দেখা করতেই আসছিল। এরপরে আমরা দেখতে পাই ওই ওশিয়ানকে অনেক মারধর করছিল ওয়েনচাও। আর ওয়েনচাও ওকে বলে, তুমি তো সুয়ানুকে বা অনেক সাহস দেখাচ্ছিলে, তো আজকে তোমার সাহসটা দেখাও, আজকে কেন এত মার খাচ্ছ পড়ে পড়ে। এরপরে ওই ওশিয়ান ওকে বলে, তুই তো কুকুর। এতে আরও বেশি রাগ হয়ে যায় ওয়েনচাওয়ের। ওর উপরে আরও মারধর করতে লাগে। ওয়েনলিং চাও তখন ওয়েনচাওকে বলে যে তুমি ওর একটা রাইট হ্যান্ড আমাকে কেটে দাও, তুমি বলেছিলে দিবে। ঠিক তখন ওয়েনচাও বলেন, না, ওর হাত যদি কাটি অনেক রক্তক্ষরণ হবে, আমি তো ওকে তিলে তিলে মারবো। আর ওই ওশিয়ানকে আবারও বলে যে জিয়াং চ্যাং কোথায়। ওই ওশিয়ান তখন বলে, আমাকে যদি তুই মেরেও ফেলিস তাহলে আমি মরার পর ঘোস্ট হয়ে তোদের দুজনেরই ঘাড় মটকাবো। এবার ঘোস্টের কথা শুনে ওয়েনচাও হাসে আর বলে যে প্রত্যেকটা জিয়াং ফ্যামিলির সদস্যদের ছোটোবেলায় সোল কামিং সেরিমনি হয়, যাতে তারা মরে গেলেও কখনো ঘোস্ট হতে না পারে। তখন ওই ওশিয়ান বলে, কিন্তু আমি তো জিয়াং ক্লানের নই, তাই আমার কখনো ঘোস্ট কামিং সেরেমনিও হয়নি, আমি তো তোদেরকে ঘোস্ট হয়েই খাবো। এবার ওরা দুজন আবার ভয় পেতে লাগে। তখন ওয়েনলিং চাও ওর বুকে যে হট আয়রন দিয়ে আঘাত করেছিল তার উপরে একটা দাগ কেটে দিয়ে বলে, ঠিক আছে, দেখা যাবে। এরপরে ওরা শর্টের উপর ভর করে কোথাও একটা যাচ্ছিল। এটা ছিল বিউরিয়াল মাউন্টস। এখানে লাখ লাখ সৈন্যদের লাশ ফেলানো আছে। এটা একটা যুদ্ধক্ষেত্র, অনেকটা বলা যায় যে বদ্ধভূমি। আর এখানে নাকি কাউকে ফেলে দিলে সে কখনো বেঁচে ফিরে আসে না। ওরা এখানেই ওই ওশিয়ানকে ফেলে দেয়। দেখা যায় নিচে থেকে অনেক রিসেন্টফুল এনার্জি নিচের দিকেই টানছে ওই ওশিয়ানকে। চারিদিকে অনেক রিসেন্টফুল এনার্জি ছিল। এদিকে আমরা ওয়েনচিংকে দেখতে পাই। ওয়েনচিং এবং ওয়েননিং ওদের দুই ভাই বোনকেই গ্রেপ্তার করা হয়েছিল জিয়াং চ্যাংকে হেল্প করার জন্য। অন্যদিকে ওই ওশিয়ান যেখানে পড়ে থাকে সেখানে দেখা যায় চারিদিকে অন্ধকার, শুধু একটা জায়গায় আলো জ্বলছে আর সেখান থেকে সাউন্ড আসছে, ওই ওশিয়ান তুমি কি প্রতিশোধ নিতে চাও। ওই ওশিয়ান ওই আলোর দিকেই আসে আর ওখানেও একটা সোয়ার্ড দেখতে পায়। ওই সোয়ার্ডটা ও সুয়ানু কেবের ভিতরেই দেখেছিল, যে সোয়ার্ডে অনেক রিসেন্টফুল এনার্জি ছিল। সোয়ার্ডটা টাচ করার সাথে সাথেই ও অনেক মানুষের আর্তনাদ শুনতে পায়। এরপরে আমাদের নেভার নাইট মানে কিষানকে দেখানো হয়। এখানে আমরা লান অনজিকে দেখতে পাই। লান অনজি কিছু লোকের উপরে এসে অতর্কিতভাবে হামলা করে, যারা ওই ওশিয়ানকে নিয়ে হাসাহাসি করছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই ওখানে জিয়াং চ্যাংও চলে এসেছে। ওরা ওদের কাছে জিজ্ঞেস করে ওই ওশিয়ান কোথায়। ওই ওশিয়ানকে ওরা কোথাও খুঁজে পাচ্ছে না। তখন ওরা বলে ওই ওশিয়ানকে বিউরিয়াল মাউন্টসে ফেলা হয়েছে। এরপরে আমরা ওয়েনলিং চাওকে দেখি, যে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গিয়েছিল। ও ভয় পাচ্ছিল ওই ওশিয়ান ওকে ভূত হয়ে সত্যিই খাবে কিনা। ও ওয়েন চাওকে যখন ওর ভাইয়ের কথা বলে, ওয়েন চাও খুব বিরক্ত হয়ে যায় ওর এই ঘ্যানঘ্যানানিতে আর বলে, দূর রাখো তো তোমার ভূত। এসব বলে ওকেই উল্টো ভয় দেখিয়ে ওখান থেকে বাইরে বের হয়ে আসে। কিন্তু ওর তো প্রচণ্ড ভয় লাগছিল। এদিকে আমরা দেখতে পাই জিয়াং চ্যাং লানজানকে বলে, আমি ওর জন্য ওয়েট করেছি ইয়েলিংয়ে। ও আমাকে বলেছিল ওর জন্য ইয়েলিংয়ে ওয়েট করতে, কিন্তু ওকে আমি কোথাও পাইনি। তাহলে কি ওকে সত্যি বিউরিয়ালস মাউন্টে ফেলা হলো? এরপরে ওরা যে ওয়েন ক্লানে ওদের শর্টগুলো জমা দিয়েছিল ওই শর্টগুলো নিয়ে আসা হয়। তো লানজান শর্ট তুলে নেয় ওই ওশিয়ানেরটা, কিন্তু ওই ওশিয়ানের শর্টও খুলতে পারে না। আসলে ওই ওশিয়ানের শর্ট ওই ওশিয়ানের এনার্জি দিয়েই সিল করা। শর্টটা হাতে নিয়ে লানজান বলতে লাগে, ওই ইং কোথায় তুমি। এরপরে আমরা দেখতে পাই আবার ওর দিদিকে। ওর দিদির লানলিংয়ে এসে পৌঁছেছিল, যেখানে জিন শিওয়ানের সঙ্গেও দেখা হয়। ঠিক তারপরে ওর জিয়াং চ্যাংয়ের সঙ্গেও দেখা হয়। জিয়াং চ্যাংকেও জিজ্ঞেস করে যে আসিয়ান কোথায়, কিন্তু ওদের সবাইকে চুপ থাকতে দেখে বুঝতে পারে যে আসিয়ানকে ওরা হারিয়ে ফেলেছে। সবার তো অনেক বেশি রাগ হচ্ছিল এখন ওয়েন ক্লানের উপরে। সবাই এখন চায় ওয়েন ক্লানের উপর প্রতিশোধ নিতে। এদিকে ওয়েনলিং চাওকে দেখে যে অনেক ভয় পাচ্ছিল। ও চিন্তা করে ওর জুয়েলারি বক্সটা নিয়ে ও এখান থেকে পালিয়ে যাবে। ও যখন জুয়েলারি বক্সটা ওপেন করে ঠিক তখনই ওর ভিতরে দুটো চোখ দেখতে পায়। এটা দেখে তো ও আরও ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই যে ওর রুমে অনেকগুলো তালিসমান ছড়ানো। ও একটা তালিসমান নিয়ে নিজের বুকের উপরে রাখে যাতে ও ভয় না পায়। তারপরে দেখা যায় ও একটা কাঠি দিয়ে কোনো রকমে ওই বক্সটা খোলার চেষ্টা করে, যার ভিতর থেকে ও এবার জুয়েলারি দেখতে পায়। কিন্তু ঠিক তখনই ও একটা বাঁশির সুর শুনতে পায়। এদিকে আমরা ওয়েন চাওকে দেখি যে ও একটা বাঁশির সুর শুনতে পায়। আমরা রোপটপের উপরে দাঁড়ানো একটা ব্ল্যাক ড্রেস পরা ম্যানকে দেখতে পাই যে বাঁশি বাজাচ্ছিল। ওর এই বাঁশির সুরে
ওয়েন চাওয়ের অনেক কেমন হতে লাগে। ও চোখের সামনে দেখতে লাগে ওয়েনলিং চাও আসছে এবং ওয়েনলিং চাওয়ের 2 নাক দিয়ে রক্ত পড়ছে। ওয়েনলিং চাওকেও যতবার আটকাতে যায় ওয়েনলিং চাও ততবারই ওর দিকেই আসতে লাগে। ও ভয় পেয়ে ওয়েনলিং চাওকেই স্টপ করে দেয়, কিন্তু তারপরেও ওয়েনলিং চাও ওর দিকেই আসতে লাগে। আসলে এটা ছিল একটা রিসেন্টফুল এনার্জি, মানে একটা স্পিরিট, যেটা কিন্তু আসল ওয়েনলিং চাও ছিল না। আসল ওয়েনলিং চাও তো ছিল তার রুমে। আসল ওয়েনলিং চাও একটা কাঠের খণ্ড তুলে নেয় এবং সেটা দিয়ে নিজের মুখে আঘাত করতে লাগে, নিজের সুন্দর চেহারা বিকৃত করতে লাগে। তারপরে বাঁশির সুর শুনতে পায় এবং সামনেই একটা কাপড়ের টুকরো দেখতে পায়। এরপরে ও আস্তে আস্তে সেই কাপড়ের টুকরোর দিকে এগিয়ে যায় এবং টুকরোটা নিয়ে নিজের গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে দেয়। এদিকে আমরা দেখি সেই ফ্লুটম্যান এখনও ফ্লুট প্লে করেই যাচ্ছিল। এদিকে আবার ওয়েন চাও, সে তো পাগলের মতো হয়ে গিয়েছিল। সে বারবার ক্ষমা করে দাও বলতে লাগে, কিন্তু সেই ম্যান এবার আস্তে আস্তে এগিয়ে আসতে লাগে এবং তার ফ্লুট বাজানো বন্ধ করে। এদিকে আমরা দেখতে পাই যে লানজান এবং জ্যাং চ্যাং তারা ওয়েন চাওকে আক্রমণ করার জন্য এসেছিল, তবে এসেই দেখে ওদের কাজ অলরেডি কেউ একজন করে দিয়েছে। ওরা যাদেরকে মারতে এসেছিল তারা অলরেডি মরে পড়ে আছে, আর ওদের সবাইকে ডিফারেন্টভাবে মারা হয়েছিল। এদিকে জ্যাং চ্যাং ভাবতে লাগে কে এটা করতে পারে। তারপরে এসে দেখতে পায় যে ওয়েনলিং চাও সেও তো গলায় ফাঁস দিয়েছে। চ্যাং চ্যাং ভাবে একে তো আমিই শাস্তি দিতে চেয়েছিলাম। লানজান তখন একটা তালিসমান হাতে তুলে বলে এটাকে রিভার্স করা হয়েছে, যেমন তাবিজ করলে উল্টো করে লিখলে সেটাকে কুফুরি কালাম বলা হয়, এটাও তেমন ব্ল্যাক ম্যাজিক। এবং এটা কে করেছে ওটাই ভাবতে লাগে। তবে তালিসমান তো একমাত্র ওই ওশিয়ান করতো, কিন্তু এটা রিভার্স কে করলো? আসলে রিভার্স তালিসমান দিয়ে ইভিল স্পিরিটকে ডাকা হয় এবং নর্মাল তালিসমান দিয়ে ইভিল স্পিরিটকে ঠেলে দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাই ওখানে জিয়াংচ্যাংয়ের সঙ্গে ওয়েনচিংয়ের দেখা হয়। ও তো ওয়েনচিংকে ছেড়ে দেয় আর ওকে একটা চিরুনি দেয়, তার মানে বোঝাতে চায় যে ও ওয়েনচিংকে পছন্দ করে। চাইনিজ হিস্ট্রিক্যাল কালচারে কম দিয়েই মূলত ওরা প্রপোজ করতো। এরপরে ওরা চিন্তা করতে লাগে ইয়াং মেনে যাবে, যেখানে এখন ওয়েন জুলিও ওয়েন চাওকে নিয়ে গিয়েছে। পথে আসতে আসতে ওরা দেখে আসলেই ওরা যাদেরকেই মারবে তাদের কেউ মেরে দিয়েছে, অর্থাৎ এই পার্সন ওদের থেকেও এক স্টেপ এগিয়ে আছে। এদিকে আমরা ওয়েন জুলিওকে দেখতে পাই। ও দেখে যে ওয়েন চাও নিজেকে কালো কাপড় মুড়ি দিয়ে নিজেকে আটকে রেখেছে, ভয়েও একদম কাটা হয়ে গিয়েছে। লানজান এবং জিয়াং চ্যাং উপর থেকেই এটা দেখার চেষ্টা করে। ওরা ওদেরকে আক্রমণ না করে বরং অবজার্ভ করতে লাগে। তারপরে ওরা দেখতে পায় যে ওয়েন চাওয়ের অবস্থা তো মারাত্মক খারাপ। ওর মাথায় একটাও চুল ছিল না এবং ওর পুরো মুখেই হট আয়রন দিয়ে তাপ দেওয়া হয়েছে। এটা কে করেছে ওরা সেটাই দেখতে চায় যে এই পার্সনটা আসলে কে। ঠিক তখনই দেখতে পাই যে ওয়েন চাও বলতে লাগে ও আসছে। তখন হাওয়া বইতে লাগে, চারিদিকে একটা কালো রিসেন্টফুল এনার্জি আমরা দেখতে পাই এবং কেউ একজন ফ্লুট হাতে নিয়ে আসতে লাগে। তবে তার মুখটা দেখার পরেই থমকে যায় লানজান এবং জিয়াং চ্যাং। আরে এটা তো ওই ওশিয়ানই তাহলে সেই ব্যক্তি যে ওদেরকে আগে থেকেই মেরেছে। ওই ওশিয়ান এসে আবার ফ্লুট প্লে করতে লাগে আর ওর বাঁশির শব্দ শুনে সেখানে একটা স্পিরিট আসে, যে স্পিরিটটা এখন ওয়েন জুলিওকে মারতে এসেছিল। এই স্পিরিটটা ভয়ানক ছিল, এটা ওর বাঁশির সুর শুনেই এসেছে। ওয়েন জুলিও যখন ওর হাতেই নিষ্পেষিত হচ্ছিল তখন ওয়েন জুলিও হঠাৎ করে আঘাত করতে যায় আবার ওই ওশিয়ানকে। তখনই নিচে নেমে আসে জিয়াং চ্যাং আর ওর পার্পল লাইট দিয়ে আঘাত করে ওয়েন জুলিওকে আর ওকেই মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই ওই ওশিয়ানকে দেখেই ওকে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে জিয়াং চ্যাং আর ওকে বলে তুমি তো বলেছিলে ইয়েলিংয়ে আমার জন্য ওয়েট করবে, আমি সেখানে তোমার জন্য 5 দিন ওয়েট করেছি, কিন্তু তুমি ফিরে আসোনি। তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে নাকি বিউরিয়াল মাউন্টসে ফেলা হয়েছিল, এটা কি সত্যি? তখন ও বলে আমাকে যদি বিউরিয়াল মাউন্টসে ফেলাই হয় তাহলে আমি এখানে কি করে এলাম? জিয়াং চ্যাং বলে তাহলে তোমাকে দেখতে এমন অন্যরকম লাগছে কেন? তুমি তোমার লুক কেন চেঞ্জ করেছো? তুমি তলোয়ার ছেড়ে দিয়ে কেন বাঁশি বা বাজাচ্ছ? তখন ও বলে আচ্ছা আমি যদি তোমাকে বলি যে আমি একটা কেবে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি একটা দুর্লভ বই দেখতে পাই যেটা একটা সেক্লুসিভ মাস্টার রেখে গিয়েছিল, সেখান থেকেই আমি এই বিদ্যা শিখেছি, তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করবে? তখন জিয়াং চ্যাং বলে না তো বাস্তবে কোনো দুর্লভ বই আছে আর না কোনো সেক্লুসিভ মাস্টার, তাই এসব যোগ করা বন্ধ করো। ঠিক তখনই ও বলে আমি জানতাম তোমরা বিশ্বাস করবে না। তখন লানজান বলে ওয়েইয়িং তুমি এসব কেন করছো? তখন ও এগিয়ে এসে বলে লানজান না সরি, আপনাকে কি এখন হ্যাংউন জুয়েন বলবো? তারপরে লানজান বলে ওয়েইয়িং
তুমি কেন এই সবগুলো রিভার্স করছো? তুমি কেন তালিসম্যান রিভার্স করছো? এটা তো একটা উইকেট ট্রিক্স, আর এটা দিয়ে তুমি অপবিত্র আত্মাকে ডেকে এনেছো। আর তুমি কেন এভাবে বাঁশি বাজাচ্ছ? কেউ যদি এভাবে দুষ্টু শক্তির ব্যবহার করে তবে তাকে কিন্তু তার মূল্য চোকাতেই হবে, তাই তোমাকেও মূল্য চোকাতে হবে। তখন হাসতে লাগে ওই ওশিয়ান আর বলতে লাগে, লান ক্লানের সেকেন্ড চাইল্ড লান অঞ্জি, আমি কি করেছি? আমি বাঁশি বাজিয়েছি, আর এটা দিয়ে আমি ইভিল আত্মাকে কন্ট্রোল করেছি, আর আমি তালিসমান ইউজ করি। এতে ভুলটা কোথায়? আমি কি উইকেট ট্রিক্স ইউজ করেছি? তখন ও আবারও ওয়িংকে বলতে লাগে, ওয়িং, তুমি আমার কথা বুঝতে পারছো না। তুমি যেটা করেছো সেটা তোমার বডিকে হার্ম করবে এবং তোমার মাইন্ড ঠিক থাকবে না। তুমি অনেক উত্তেজিত হয়ে যাবে অল্পতেই। ওই ওশিয়ান বলে, আমার শরীরের ব্যাপার আমি বুঝবো, তাছাড়া আমার মাইন্ড আমার কন্ট্রোলেই আছে, তাই এসব বলা বন্ধ করো। কিন্তু লাঞ্জান ওর উপর রেগে যায় আর বলে, ওয়িং, এটা তুমি করতে পারো না। তুমি কেন সাদাকে ছেড়ে কালোকে বেছে নিয়েছো? তখন আবার জ্যাং জ্যাং বলে ওঠে, তুমি কেন এর ভিতরে কথা বলছো? ও যদি উইকেট ট্রিক্স করেও থাকে তবুও লাঞ্জান তোমার বলার কোনো অধিকার নেই। ঠিক তখন ওখানে বোয়েনচাও এসে আবার ক্ষমা চায়। তখন ওকে একটা কিক করে দেয় ওই ওশিয়ান, আর লানজানকে বলে, লান অন, যে আপনি এখন এখান থেকে চলে গেলে ভালো হয়। ইয়াং ম্যানের ব্যাপার আমরা দুই ভাই সামলাবো। ঠিক তখনই ওখান থেকে লানজান চলে আসে। ওই ওশিয়ান তখন আবারও করুণ দৃষ্টিতে ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। এদিকে লানজান শব্দ শুনতে পায় যে ওয়েনচাওকে মারা হচ্ছে এবং ওয়েনচাও চিৎকার করছে, কিন্তু লানজানের খারাপ লাগে যে ওই ওশিয়ান তাকে এভাবে বললেও ও অনেক আপসেট হয়ে যায়। এরপরে ওই ওশিয়ান ইয়াংম্যাংয়ে ফিরে আসে এবং ওর বাবা মায়ের ওই স্মৃতিস্তম্ভের সামনে বসে বলে যে আমি সমস্ত প্রতিশোধ নিয়েছি। এরপরে ও দিদির সামনে আসে দিদির সঙ্গে দেখা করতে। ওর দিদি ওই ওশিয়ানকে দেখে তো একদম দুনিয়া পেয়েছিল মনে হচ্ছিল। ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এখানেই শেষ করছি 3 নম্বর পর্বের গল্প। 2 নম্বর পর্বে আমার কোনো ভিউ ছিল না, তা সত্ত্বেও আমি 3 নম্বর এপিসোড আবারও এক্সপ্লেন করেছি। এত বড় বড় ভিডিও এডিট করা আসলেই অনেক কষ্টের ব্যাপার। তারপরে এটা করার পরে টোটালি কোনো ভিউজ না হলে সেটা আরও কষ্টের ব্যাপার। আপনারা প্লিজ যতটা পারবেন এটাকে শেয়ার করার চেষ্টা করবেন। আমি যদি জানতাম দ্য আনটিমের ভিউজ এত কম হবে আমি এটা এক্সপ্লেন করতামই না। মানে 50 এপিসোডের একটা ড্রামা এক্সপ্লেন করে শেষ করা তো চারটিখানি কথা নয়। তার উপরে এটাতেও যদি একদমই ভিউজ না আসে তাহলে আমি এত কষ্ট করে পরেগুলো আর কন্টিনিউ করব না। আপনারা বারবার যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের রিকোয়েস্ট রক্ষার্থেই মূলত আমি কন্টিনিউ করে চলেছি। কিন্তু এত কম ভিউজে আর এত বড় বড় করে ভিডিও এক্সপ্লেন করা আসলেই কষ্টের ব্যাপার। তাই যদি এই ভিডিওতেও ভিউজ না আসে তাহলে আমি নেক্সটে আর এক্সপ্লেন করব না। তবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন এবং যারা এই ড্রামার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।